17শো শতকে যখন ভারতের প্রায় সমগ্র ভূখণ্ড নির্মম মুঘল সম্রাট অরঙ্গজেবের অধীনে ছিল, তখন ইউরোপীয় শক্তিগুলো ধীরে ধীরে ভারতে নিজেদের প্রভাব বিস্তার করতে শুরু করেছিল। দাক্ষিণাত্যের বিস্তীর্ণ অঞ্চল মুসলিম শাসকদের অত্যাচারে পিষ্ট হচ্ছিল। সেই সময় ভারতবাসী যেন স্বরাজ বা আত্মশাসনের প্রকৃত অর্থই ভুলে গিয়েছিল। ধর্মান্তর বৃদ্ধি পাচ্ছিল, মন্দির ভেঙে ফেলা হচ্ছিল এবং হিন্দুদের ওপর জিজিয়া নামক কর চাপিয়ে দেওয়া হয়েছিল। এই অন্ধকার ও দাসত্বের যুগে এক মহাবীরের আবির্ভাব হয়েছিল, যার নাম শুনলেই শত্রুদের ঘুম উড়ে যেত। তিনি আর কেউ নন, মারাঠা বীর ছত্রপতি শিবাজী মহারাজ। তিনি এই অন্ধকার যুগে সম্মানের প্রদীপ জ্বালিয়েছিলেন এবং এমন এক সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন যার সামনে দিল্লির সিংহাসনও তুচ্ছ মনে হতো। ছত্রপতি শিবাজী মহারাজের কাছে মুঘল ও অন্যান্য মুসলিম শাসকদের মতো বিশাল সেনাবাহিনী বা বিপুল সম্পদ ছিল না, কিন্তু তার ছিল একটি হিন্দু স্বরাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন, যা বিশ্বের বৃহত্তম সাম্রাজ্যের ভিত পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিল। মাত্র 16 বছর বয়সে তিনি তোরনা দুর্গ জয় করে ভবিষ্যতের এক মহান সম্রাট হওয়ার আভাস দিয়েছিলেন। এরপর তিনি কখনো যুদ্ধের মাধ্যমে, কখনো নিজের অসাধারণ কৌশল ও বুদ্ধিমত্তার দ্বারা মুঘল, বিজাপুর সুলতানাত, আহমেদনগর ও গোলকোন্ডার শক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে মহারাষ্ট্র থেকে কর্ণাটক পর্যন্ত নিজের বিজয়ের পতাকা উড়িয়েছিলেন। যেখানে তিনি নিজের বুদ্ধি ও রণকৌশলে অত্যন্ত নিষ্ঠুর আফজল খানকে বিভ্রান্ত করে তার পেট চিরে দিয়েছিলেন, সেখানেই আবার অরঙ্গজেবের কঠোর বন্দিদশা থেকেও নিজের সেনাদের সহায়তায় অসাধারণ কৌশলে মুখ লাভ করেছিলেন। তার নেতৃত্বে উড়েছিল গেরুয়া পতাকা। শত্রুদের দুর্গের মাঝখানে প্রতিধ্বনিত হয়েছিল জয় ভবানী, পার্বতী পতয়ে। তার গেরিলা যুদ্ধনীতি বারবার শত্রুদের স্তম্ভিত ও আতঙ্কিত করেছিল। 17 শতাব্দীর শুরুর সময়ে যখন উত্তর ভারতে সম্রাট শাহজাহানের শাসনে মুঘল সাম্রাজ্য আকবর ও জাহাঙ্গীরের পর নিজের সর্বোচ্চ শক্তির চূড়ায় পৌঁছে গিয়েছিল, ঠিক তখনই দাক্ষিণাত্যে এক নতুন শক্তির উত্থান শুরু হয়। দাক্ষিণাত্যের ক্ষমতা মূলত 3টি সাম্রাজ্যের মধ্যে বিভক্ত ছিল: বিজাপুর, আহমেদনগর এবং গোলকোন্ডা। এই 3 সাম্রাজ্য একদিকে নিজেদের মধ্যে যুদ্ধ করছিল, অন্যদিকে মুঘলদের সাথেও সংঘর্ষে জড়িয়ে পড়ছিল, কারণ তখন মুঘল সাম্রাজ্য দক্ষিণ ভারতে নিজেদের দখল আরও শক্তিশালী করতে ব্যস্ত ছিল। এই রাজনৈতিক অস্থিরতার মাঝেই উত্থান ঘটে মারাঠা নেতা শাহজি রাজে ভোসলে। শাহজি ছিলেন দাক্ষিণাত্যের রাজনীতির অন্যতম বুদ্ধিমান ও অভিজ্ঞ যোদ্ধা, যিনি সময় অনুযায়ী নিজের কৌশল বদলাতে জানতেন। কখনো তিনি আহমেদনগরের পক্ষে যুদ্ধ করেছেন, আবার কখনো বিজাপুর সুলতানাতের জন্য তরবারি তুলে নিয়েছেন। যখন মুঘল সাম্রাজ্য আহমেদনগরকে গ্রাস করার দিকে এগোচ্ছিল, তখন শাহজি রাজে নিজেই নিজাম শাহীর এক কিশোর রাজপুত্র মুর্তজা নিজাম শাহ তৃতীয়কে সিংহাসনে বসিয়ে মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলেন। এই উত্তাল সময়ে শাহজি রাজের একটাই উদ্দেশ্য ছিল পরিবর্তিত শক্তির এই খেলায় মারাঠাদের অস্তিত্ব টিকিয়ে রাখা। তিনি উত্তরাধিকার সূত্রেই পেয়েছিলেন, কারণ তার পিতা মালোজি রাজে ভোসলেও ছিলেন এক মহান যোদ্ধা। তিনি আহমেদনগর রাজ্যের সেনাপতি ছিলেন এবং রাজা উপাধিও লাভ করেছিলেন। শাহজি রাজে ভোসলে এবং তিনি তার স্ত্রী শ্যালক ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে পুনের শিবনেরি দুর্গে বসবাস করতেন। এই রাজনৈতিক অস্থিরতার সময়েই আসে সেই ঐতিহাসিক দিন 19 ফেব্রুয়ারি 1630 সাল। শিবনেরি দুর্গের পাহাড়ে যুদ্ধের নগারার শব্দ আর তরবারির ঝনঝনানির মাঝখানে শাহজি ভোসলে ও জিজাবাইয়ের ঘরে জন্ম নেয় এক শিশু। স্থানীয় দেবী শিবাইয়ের নাম অনুসারে সেই শিশুটির নাম রাখা হয় শিবাজি। এটি শুধু একটি শিশুর জন্ম ছিল না, এটি ছিল এক বিপ্লবের সূচনা, যা আগামী সময়ে সমগ্র ভারতের ইতিহাস বদলে দিতে চলেছিল। ছোটবেলা থেকেই মা জিজাবাই শিবাজির মনে ধর্ম, আত্মসম্মান এবং স্বাধীনতার চেতনা গড়ে তুলেছিলেন। তিনি ছোট্ট শিবাজিকে রামায়ণের কাহিনী, মহাভারতের শিক্ষা এবং ভারতের মহান বীর যোদ্ধাদের গল্প শোনাতেন। তিনি শিবাজি মহারাজকে শেখাতেন যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই প্রকৃত ধর্ম। ছত্রপতি শিবাজি মহারাজ ছোটবেলা থেকেই হিন্দু স্বরাজ্যের স্বপ্ন দেখতেন। 1636 সালে বিজাপুর সুলতানাত মুঘল সাম্রাজ্যের অধীনস্থ হয়ে পড়ে এবং মুঘলদের কর্দরাজ্যে পরিণত হয়। এই সময় শাহজি ভোসলেও বিজাপুরের সেনাপতি হিসেবে তাদের সেবায় যোগ দেন। বিজাপুরের সুলতান মোহাম্মদ আদিল শাহ তাকে পুনের জায়গিরদার উপাধি প্রদান করেন, কিন্তু আদিল শাহ তাকে পুনেতে বসবাসের অনুমতি দেননি, কারণ তিনি আশঙ্কা করেছিলেন যে শাহজি আবারও মুঘলদের জন্য বড় সমস্যা হয়ে উঠতে পারেন। তাই তাকে কর্ণাটকে সামরিক অভিযানের নেতৃত্ব দেওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এই অবস্থায় শাহজি পুনের প্রশাসনের দায়িত্ব তার সবচেয়ে বিশ্বস্ত সহযোগী দাদোজি কণ্ডদেবের হাতে তুলে দেন এবং স্ত্রী ও সন্তানদের সেখানেই রেখে যান। এই পরিবেশেই বেড়ে ওঠেন ছত্রপতি শিবাজি মহারাজ। দাদোজি কণ্ডদেবের তত্ত্বাবধানে তার শিক্ষা ও প্রশিক্ষণ শুরু হয়। তিনি শিবাজিকে যুদ্ধ কৌশল, প্রশাসন, শৃঙ্খলা এবং নেতৃত্বের গুণ শেখান। খুব অল্প সময়ের মধ্যেই শিবাজি মহারাজ তরবারি চালনা এবং দুর্গ জয়ের মতো সামরিক কৌশলে পারদর্শী হয়ে ওঠেন। শিবাজি মহারাজ লক্ষ্য করেছিলেন যে মুঘল হোক বা বিজাপুরের সুলতান, সবাই পাহাড়ের
উঁচু দুর্গগুলোর শক্তির উপর নির্ভর করেই শাসন করছে। তিনি বুঝতে পেরেছিলেন যদি তার হিন্দু স্বরাজ্যের স্বপ্নকে সত্যি করতে হয় তাহলে এই দুর্গগুলো নিজের অধীনে আনতেই হবে। যে বয়সে অন্য রাজপুত্ররা বিলাসিতা ও আরামের স্বপ্ন দেখে সেই বয়সেই শিবাজী মহারাজ তার অল্প কয়েকজন সঙ্গীকে নিয়ে তরুণা দুর্গে আক্রমণ চালান এবং সেটি জয় করেন। এটাই ছিল তার প্রথম বড় বিজয় যা হিন্দু স্বরাজ্যের ভিত্তি স্থাপন করেছিল। এরপর খুব দ্রুত তিনি নিজের প্রভাব বাড়াতে থাকেন এবং পরবর্তী 2 বছরের মধ্যেই পুরন্দর, কোন্ডানা ও চাক্কনের মতো গুরুত্বপূর্ণ দুর্গ জয় করেন। দুর্গগুলো জয়ের পর তিনি পুনের সুপা, বারামতি এবং ইন্দাপুর অঞ্চলের উপরও সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। এরপর শিবাজী মহারাজ কোকণ অঞ্চল এবং গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র কল্যাণের উপরও নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শিবাজী মহারাজ সরাসরি সেই বিজাপুর সুলতানাতের বিরুদ্ধেই লড়াই করছিলেন যার হয়ে তার পিতা শাহজি ভোসলে কাজ করতেন। কিন্তু শিবাজী মহারাজ যা করছিলেন তা কোনো রাজা বা সুলতানের জন্য নয়, তিনি করছিলেন নিজের স্বপ্নের হিন্দু স্বরাজ্যের জন্য। কিন্তু যদি শাহজি রাজে প্রকাশ্যে শিবাজীকে সমর্থন করতেন তাহলে বিজাপুর দরবার তাকে বিশ্বাসঘাতক ঘোষণা করে হত্যা করত। এই কারণেই মনে করা হয় কূটনৈতিক কৌশল হিসেবে তিনি বিজাপুরের সুলতান মোহাম্মদ আদিল শাহকে বলেছিলেন যে তার পুত্র শিবাজীর কার্যকলাপের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং শিবাজী নিজের কাজের জন্য নিজেই দায়ী। তবে সেই সময় শাহজি ভোসলেও এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছিলেন যা বিজাপুর সুলতানাতের সন্দেহের কারণ হয়ে উঠছিল। 1648 সালে শাহজিকে গ্রেফতার করা হয় 1 বছর পর। তাকে এই শর্তে মুক্তি দেওয়া হয় যে ছত্রপতি শিবাজী মহারাজ বিজাপুরের বিরুদ্ধে আর কোনো সামরিক অভিযান চালাবেন না এবং কোন্ডানার মতো গুরুত্বপূর্ণ দুর্গ বিজাপুরকে ফিরিয়ে দিতে হবে। এরপর 1649 থেকে 1655 সাল পর্যন্ত ছত্রপতি শিবাজী মহারাজ বিজাপুরের বিরুদ্ধে নিজের অভিযান বন্ধ রাখেন, কিন্তু এই সময়টাকে তিনি নষ্ট করেননি, বরং তিনি নিজের প্রশাসন ও সেনাবাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যয় করেছিলেন। কিন্তু 1656 সালে তিনি আবারও নিজের হিন্দু স্বরাজ্যের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তিনি পুনরায় অভিযান শুরু করেন। মহাবালেশ্বরের নিকটবর্তী জাবলি অঞ্চল দখল করা হয়। এই বিজয় দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম মহারাষ্ট্রে তার শক্তিকে আরও মজবুত করার পথ খুলে দেয়। 1659 সাল নাগাদ ছত্রপতি শিবাজী মহারাজের ক্রমবর্ধমান শক্তি পুরো দাক্ষিণাত্যের শাসকদের রাতের ঘুম কেড়ে নিয়ে। এইভাবে একদিন বিজাপুরের দরবারে আলোচনা হচ্ছিল কে শিবাজীকে পরাজিত করতে পারবে। ঠিক সেই সময় সামনে এগিয়ে আসে আফজল খান, লম্বা দেহের এক অত্যন্ত নিষ্ঠুর ও অহংকারী সেনাপতি। সে গর্বভরে বলেছিল, আমি ঘোড়া থেকে না নেমেই শিবাজীকে ধরে ফেলব, তাকে ইঁদুরের মতো খাঁচায় বন্দী করব এবং বিজাপুরের রাস্তায় ঘুরিয়ে অপমান করব। এরপর বিজাপুর সালতানাতও ছত্রপতি শিবাজী মহারাজকে বন্দী করার দায়িত্ব আফজল খানের হাতে তুলে দেয়। যেই মুহূর্তে এই খবর শিবাজী মহারাজের কানে পৌঁছায় তার ভেতরেও প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। আসলে ছত্রপতি শিবাজী মহারাজের পিতা শাহজি ভোসলে এবং বিজাপুর সালতানতের সেনাপতি আফজল খানের মধ্যে একসময় ভালো সম্পর্ক ছিল, কিন্তু সময়ের সঙ্গে সেই সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। 1648 সালে আফজল খান শাহজি ভোসলের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলে। সে শাহজিকে শৃঙ্খলে বেঁধে বিজাপুর দরবারে হাজির করে এবং প্রকাশ্যে ভয়ঙ্করভাবে অপমান করে। শুধু তাই নয়, শিবাজী মহারাজের বড় ভাই সম্ভাজি ভোসলের মৃত্যুর পেছনেও আফজল খানের হাত ছিল বলে শিবাজীর সন্দেহ ছিল। তাই এই যুদ্ধ শুধুমাত্র একটি সামরিক সংঘর্ষ ছিল না, এটি ছিল তার পিতার অপমান এবং বড় ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার লড়াই। অন্যদিকে 1659 সালের এপ্রিল মাসে আফজল খান প্রায় 10,000 সৈন্য নিয়ে ছত্রপতি শিবাজী মহারাজকে বন্দী করার উদ্দেশ্যে রওনা হয়। সে এমনকি একটি বিশাল লোহার খাঁচাও তৈরি করিয়েছিল যাতে শিবাজী মহারাজকে জীবিত বন্দী করে তার ভিতরে আটকে রাখা যায়। তবে সরাসরি আক্রমণ করার বদলে আফজল খান প্রথমে শিবাজীকে উস্কে দেওয়ার পথ বেছে নেয়। পথে যেতে যেতে সে বহু মন্দির ধ্বংস করে এবং স্থানীয় ব্যবসায়ী, পুরোহিত ও কৃষকদের জোর করে তার সেনাবাহিনীর খরচ বহন করতে বাধ্য করে, যার পরিমাণ ছিল প্রতি মাসে প্রায় 2.5 লক্ষ রুপি। আফজল খানের এই নিষ্ঠুরতা ও অত্যাচারে সমগ্র অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু শিবাজী মহারাজ জানতেন সামনে যে যুদ্ধ আসছে তা শুধু শক্তির নয়, বুদ্ধি, সাহস এবং আত্মসম্মানেরও পরীক্ষা। আফজল খান কৃষকদের জোর করে তার বিশাল সেনাবাহিনীর সমস্ত খরচ বহন করতে বাধ্য করেছিল, যার পরিমাণ ছিল প্রতি মাসে প্রায় 2.5 লক্ষ রুপি। এছাড়াও সে শিবাজী মহারাজের ভগ্নিপতি বাজাজি নায়েক নিম্বালকরের কাছ থেকেও জোরপূর্বক 2 লক্ষ রুপি আদায় করে। আসলে আফজল খানের মূল উদ্দেশ্য ছিল শিবাজী মহারাজকে খোলা ময়দানের যুদ্ধে নামতে বাধ্য করা, যেখানে গেরিলা যুদ্ধ কৌশলে পারদর্শী শিবাজী মহারাজ তুলনামূলকভাবে অসুবিধায় পড়তে পারতেন। কিন্তু শিবাজী মহারাজ শত্রুর প্রতিটি চাল খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন। তাই তিনি সরাসরি যুদ্ধে না গিয়ে পুনে ত্যাগ করেন এবং জাবলির ঘন জঙ্গলকে নিজের ঘাঁটি হিসেবে বেছে নেন। এরপর আফজল খান শিবাজী মহারাজের কাছে
মিথ্যা বন্ধুত্বের প্রস্তাব পাঠায়। সে বার্তা দেয় যে যদি শিবাজি আপোস করেন তাহলে বিজাপুর দরবারে তাকে সম্মান দেওয়া হবে এবং তিনি যেসব দুর্গ জয় করেছেন সেগুলোকেও রাজকীয় স্বীকৃতি দেওয়া হবে। কিন্তু ছত্রপতি শিবাজি মহারাজ ছিলেন অসাধারণ কৌশলী। তিনি সঙ্গে সঙ্গেই শত্রুর আসল উদ্দেশ্য বুঝে ফেলেন। তবুও তিনি অফজল খানের প্রস্তাব গ্রহণ করেন। অফজল খানের এক দূতের কাছ থেকেই শিবাজি মহারাজ জানতে পারেন যে এই সাক্ষাতের আড়ালে তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে। তখন শিবাজি মহারাজও একই কৌশলে জবাব দেন। তিনি অফজল খানকে একজন মহান সেনাপতি বলে সম্মান জানিয়ে জাবলিতে আসার আমন্ত্রণ জানান। এমনকি তিনি বলেন যে অফজল খান সেখানে এলে তিনি ব্যক্তিগতভাবে নিজের তরবারি তার হাতে তুলে দেবেন। অফজল খান বিশ্বাস করে বসে যে শিবাজি মহারাজ তার ফাঁদে পা দিয়েছেন। এরপর প্রতাপগড় দুর্গের নিচে একটি পাহাড়ি এলাকায় সাক্ষাতের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৬৫৯ সালের ১০ নভেম্বর প্রতাপগড় দুর্গের নিচে এক বিশাল তাঁবুতে দুই নেতার সাক্ষাৎ নির্ধারিত হয়। চুক্তি অনুযায়ী দুজনেই খুব অল্প সংখ্যক সৈন্য নিয়ে সেখানে উপস্থিত হওয়ার কথা ছিল। কিন্তু শিবাজি মহারাজ জানতেন অফজল খান বিশ্বাসঘাতকতা করবেই, তাই সাক্ষাতে যাওয়ার আগে তিনি নিজের পোশাকের নিচে লোহার বর্ম পরে নেন। মাথার পাগড়ির নিচেও একটি লোহার টুপি লুকিয়ে রাখেন। এছাড়াও বাম হাতে তিনি বাঘের নখের মতো ধারালো অস্ত্র বাঘনখ ধারণ করেন এবং ডান হাতে বিচুয়া নামে ছোট একটি ধারালো ছুরি লুকিয়ে রাখেন, যাতে বাইরে থেকে কেউ তা বুঝতে না পারে। কিছুক্ষণ পর যখন দুজন মুখোমুখি হন তখন অফজল খান হাসি মুখে শিবাজি মহারাজকে আলিঙ্গন করার জন্য হাত বাড়ায়, কিন্তু তার উদ্দেশ্য ছিল ভয়ঙ্কর। প্রায় ৭ ফুট লম্বা অফজল খান নিজের বিশাল দেহের শক্তি ব্যবহার করে তুলনামূলক খাটো শিবাজি মহারাজকে শক্তভাবে চেপে ধরে এবং সঙ্গে সঙ্গে একটি খঞ্জর দিয়ে আঘাত করে। কিন্তু শিবাজি মহারাজ আগেই সতর্ক ছিলেন। পোশাকের নিচে থাকা লোহার বর্ম তার প্রাণ রক্ষা করে দেয়। ঠিক সেই মুহূর্তে শিবাজি মহারাজ বাম হাতে থাকা বাঘনখ দিয়ে অফজল খানের শরীরে গভীর আঘাত করেন এবং ডান হাতে থাকা বিচুয়া ছুরি দিয়ে তার পেটে মারাত্মক আঘাত হানেন। ব্যথায় কাতর হয়ে অফজল খান চিৎকার করে ওঠে, বিশ্বাসঘাতকতা! বিশ্বাসঘাতকতা! আমাকে আক্রমণ করা হয়েছে, ওকে এখনই হত্যা করো। এরপর সে নিজেকে বাঁচানোর জন্য পালানোর চেষ্টা করে, কিন্তু শিবাজি মহারাজের সৈন্যরা সম্পূর্ণ প্রস্তুত ছিল। অল্প সময়ের মধ্যেই আহত অফজল খানের শিরশ্ছেদ করা হয় এবং তার কাটা মাথা শিবাজি মহারাজের সামনে এনে পেশ করা হয়। এরপর জঙ্গলে লুকিয়ে থাকা মারাঠা বাহিনী চারদিক থেকে হঠাৎ আক্রমণ চালায়। এই ভয়াবহ আক্রমণে অফজল খানের প্রায় ৩,০০০ সৈন্য নিহত হয়। মারাঠা বাহিনী আফজল খানের সেনাবাহিনী থেকে প্রায় ৪,০০০ ঘোড়া, ১,২০০ উট, ৬৫টি হাতি এবং বিপুল পরিমাণ অস্ত্র ও সম্পদ দখল করে। প্রতাপগড়ের এই বিজয় শুধু একটি যুদ্ধের জয় ছিল না, এটি ছিল শিবাজি মহারাজের অসাধারণ বুদ্ধিমত্তা, সাহস, কৌশল এবং আত্মসম্মানের এক ঐতিহাসিক প্রমাণ। অফজল খানকে তার নিজের ফাঁদেই ফাঁসিয়ে হত্যা করার পর ছত্রপতি শিবাজি মহারাজ বিজাপুর সালতানতকে ভয়ঙ্করভাবে দুর্বল করে দেন। এরপর তিনি বিজাপুর সালতানতের কাছ থেকে পানহালা দুর্গ দখল করে নেন। শিবাজি মহারাজের ক্রমবর্ধমান শক্তি দেখে বিজাপুরের রাজদরবার কেঁপে উঠেছিল। একের পর এক দুর্গে গেরুয়া পতাকা উঠতে শুরু করে আর চারদিকে ধ্বনিত হতে থাকে, জয় ভবানী এবং পার্বতী পতায়ে। এই পরিস্থিতিতে বিজাপুর সালতানত তাদের সবচেয়ে বড় চাল চালল। সিদ্দি জৌহরের নেতৃত্বে প্রায় ৪০,০০০ সৈন্য নিয়ে পানহালা দুর্গের উপর বিশাল আক্রমণ চালানো হয় এবং দুর্গটিকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়। এই অবরোধ ১ বা ২ সপ্তাহ নয়, প্রায় ৫ মাস ধরে চলেছিল। পরিস্থিতি এতটাই কঠিন হয়ে পড়ে যে শিবাজি মহারাজ বুঝতে পারেন সেখানে আর বেশি দিন থাকা সম্ভব নয়। তিনি জানতেন শুধুমাত্র শক্তি দিয়ে এই অবরোধ ভাঙা অসম্ভব, তাই তিনি তরবারির বদলে বুদ্ধির সাহায্যে শত্রুকে পরাস্ত করার পরিকল্পনা করেন। এক গভীর রাতে নিঃশব্দে দুটি পালকি প্রস্তুত করা হয়। প্রথম পালকিতে বসানো হয় শিবা কাশিদকে, যিনি ছিলেন শিবাজি মহারাজের নাপিত, কিন্তু তার মুখের গঠন, দেহের আকৃতি এবং চলাফেরা অনেকটাই শিবাজি মহারাজের মতো ছিল। তাকে একেবারে মহারাজার মতো সাজিয়ে প্রধান রাস্তা দিয়ে বের করে দেওয়া হয়। আর দ্বিতীয় পালকিতে ছিলেন স্বয়ং শিবাজি মহারাজ। তার সঙ্গে ছিলেন সেনাপতি বাজিপ্রভু দেশপাণ্ডে এবং প্রায় ৩০০ জন সাহসী মারাঠা সৈন্য। তারা একটি গোপন পথ দিয়ে দুর্গ ত্যাগ করেন। প্রথম পালকিটি দুর্গের বাইরে বের হতেই সিদ্দি জৌহরের সৈন্যরা চারদিক থেকে সেটিকে ঘিরে ফেলে। তারা ভেবেছিল অবশেষে শিবাজি মহারাজকে বন্দী করা গেছে। আনন্দে উল্লসিত হয়ে তারা সেই পালকিটি সরাসরি সিদ্দি জৌহরের সামনে নিয়ে যায়। সিদ্দি জৌহরও প্রতারিত হয়েছিল, কিন্তু খুব দ্রুত সে বুঝতে পারে সামনে থাকা ব্যক্তি আসল শিবাজি মহারাজ নন। ক্রোধে ফেটে পড়ে সে শিবা কাশিদকে চিৎকার করে জিজ্ঞেস করল, তোমার কি মৃত্যু ভয় নেই? শিবা কাশিদ নির্ভয়ে তার চোখের দিকে তাকিয়ে উত্তর দিয়েছিলেন, স্বরাজের জন্য যদি একজন শিবা প্রাণ দেয় তাহলে হাজার হাজার শিবার জন্ম হবে। পরের মুহূর্তেই সিদ্দি জৌহর তাকে হত্যা করে। এরপর সিদ্দি জৌহর
তার বিশাল সৈন্যবাহিনীকে শিবাজী মহারাজের পিছু ধাওয়া করার আদেশ দেয়। অন্যদিকে প্রবল বর্ষণ, ঘন জঙ্গল এবং ভয়ঙ্কর খারাপ রাস্তা পেরিয়ে শিবাজী মহারাজ যত দ্রুত সম্ভব বিশালগড় দুর্গে পৌঁছাতে চাইছিলেন। ঠিক সেই সময় সামনে এগিয়ে আসেন তার বিশ্বস্ত সেনাপতি বাজিপ্রভু দেশপাণ্ডে। তিনি বললেন, রাজা, আপনি আপনার সৈন্যদের নিয়ে বিশালগড়ের দিকে এগিয়ে যান। আপনি নিরাপদে পৌঁছানো পর্যন্ত আমি নিজের প্রাণ দিতেও পিছুপা হব না। স্বরাজের আপনাকে প্রয়োজন। এরপর ঠিক হয় শিবাজী মহারাজ নিরাপদে বিশালগড় পৌঁছালে দুর্গ থেকে কামানের গোলা ছোড়া হবে, যা নিরাপদে পৌঁছানোর সংকেত হিসেবে কাজ করবে। এরপর বাজিপ্রভু দেশপাণ্ডে এবং তার মাত্র ৩০০ সৈন্য ঘোরখিন্ডে সিদ্দি জৌহরের হাজার হাজার সৈন্যের মুখোমুখি হন। চারদিক থেকে লাগাতার আক্রমণে বাজিপ্রভু মারাত্মকভাবে আহত হন। তার শরীর থেকে অবিরাম রক্ত ঝরছিল, কিন্তু তবুও তিনি লড়াই থামাননি। তিনি নিজের প্রাণ ধরে রেখেছিলেন শুধু একটি শব্দ শোনার অপেক্ষায়, বিশালগড় দুর্গ থেকে ছোড়া কামানের গর্জন। অবশেষে যখন সেই কামানের শব্দ তার কানে পৌঁছায়, তখন তিনি বুঝতে পারেন শিবাজী মহারাজ নিরাপদে বিশালগড়ে পৌঁছে গেছেন। স্বরাজের জন্য তার এই আত্মত্যাগ মারাঠা ইতিহাসে চির অমর হয়ে রয়েছে। আর তার অসীম বীরত্বের সম্মানে ছত্রপতি শিবাজী মহারাজ ঘোরখিন্ডের নাম পরিবর্তন করে রাখেন পবনখিন্ড। বিজাপুর সালতানতের কাছ থেকে একের পর এক দুর্গ জয়ের পর এবার ছত্রপতি শিবাজী মহারাজের দৃষ্টি পড়ে মুঘল অধিকৃত অঞ্চলগুলোর দিকে। ১৭০০ শতকে যখন সমগ্র ভারতের অধিকাংশ অঞ্চল মুঘল সাম্রাজ্যের অধীনে ছিল, তখন মুঘল শক্তির কেন্দ্রবিন্দুতে ছিলেন অত্যন্ত নিষ্ঠুর শাসক আওরঙ্গজেব। তার লক্ষ্য ছিল সমগ্র দাক্ষিণাত্য জয় করা, যার অন্তর্ভুক্ত ছিল আজকের মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ুর বিস্তীর্ণ অঞ্চল। আওরঙ্গজেব ধর্ম পরিবর্তন করানো, মন্দির ধ্বংস করা এবং হিন্দুদের উপর জিজিয়া কর আরোপ করার জন্য কুখ্যাত ছিলেন। কিন্তু সেই সময়ই ছত্রপতি শিবাজী মহারাজ তার অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার কাজ শুরু করেন। নির্ভীকভাবে তিনি মুঘল অঞ্চলগুলিতে আক্রমণ চালাতে থাকেন এবং একের পর এক মুঘল শক্তিকে চ্যালেঞ্জ জানান। এই পরিস্থিতিতে শিবাজী মহারাজকে থামানোর জন্য আওরঙ্গজেব তার মামা শায়েস্তা খানকে দাক্ষিণাত্যে পাঠান। ১৬৬০ সালের জানুয়ারি মাসে প্রায় ১,৫০,০০০ সৈন্য নিয়ে শায়েস্তা খান দাক্ষিণাত্যে এসে পৌঁছান এবং ধীরে ধীরে শিবাজী মহারাজের জয় করা অঞ্চলগুলি দখল করতে শুরু করেন। খুব শীঘ্রই তিনি পুনে দখল করেন এবং ২ মাসের ভয়ঙ্কর যুদ্ধের পর চাকন দুর্গ নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন, যে দুর্গের নাম শিবাজী মহারাজ রেখেছিলেন সংগ্রাম দুর্গা। তবে এই দুর্গে মারাঠা সেনানায়ক ফিরাঙ্গজি নারসালা মাত্র ৩২০ জন সৈন্য নিয়ে ২০,০০০ মুঘল সেনাকে টানা ৫৬ দিন ধরে প্রতিহত করেছিলেন এবং অসীম সাহসিকতার এক অবিস্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। চাকন দুর্গ জয়ের পর শায়েস্তা খান দখল করে নেন লালমহল এবং সেখানেই তিনি টানা ৩ বছর অবস্থান করেন। লালমহল ছিল শিবাজী মহারাজের শৈশবের স্মৃতিবিজড়িত স্থান, তাই এটি দখল করে শায়েস্তা খান যেন তাকে প্রকাশ্য যুদ্ধের আহ্বানই জানিয়েছিলেন। কিন্তু শিবাজী মহারাজ সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন। তিনি নিজের সেনাপতিদের একত্রিত করছিলেন এবং উপযুক্ত সুযোগের অপেক্ষা করছিলেন, যাতে শায়েস্তা খানকে যোগ্য জবাব দেওয়া যায়। অবশেষে যখন দীর্ঘ সময় পরে শায়েস্তা খান অসতর্ক হয়ে পড়েন, তখন ১৬৬৩ সালের ৫ এপ্রিল গভীর রাতে ছত্রপতি শিবাজী মহারাজ হঠাৎ ৪০০ জন মারাঠা যোদ্ধাকে নিয়ে লালমহলে আক্রমণ চালান। শিবাজী মহারাজকে সামনে দেখে শায়েস্তা খান আতঙ্কে কাঁপতে শুরু করেন। প্রাণ বাঁচাতে তিনি জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যান, কিন্তু পালানোর আগেই শিবাজী মহারাজ তার তরবারির এক আঘাতে শায়েস্তা খানের ৩টি আঙুল কেটে দেন। শুধু তাই নয়, শায়েস্তা খানের নিরাপত্তায় থাকা শত শত মুঘল সৈন্যকে মারাঠা যোদ্ধারা হত্যা করেন, যার মধ্যে শায়েস্তা খানের পুত্রও ছিল। কথিত আছে, এই ভয়াবহ পরাজয়ের পর ঔরঙ্গজেব এতটাই ক্রুদ্ধ হয়েছিলেন যে তিনি শায়েস্তা খানকে দাক্ষিণাত্য থেকে সরিয়ে বাংলায় পাঠিয়ে দেন। ছত্রপতি শিবাজী মহারাজ শুধু একজন দুর্ধর্ষ যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত দূরদর্শী ও বিচক্ষণ শাসকও। শুধুমাত্র যুদ্ধ জয় করলেই রাষ্ট্র পরিচালনা করা যায় না, তার জন্য বিপুল অর্থসম্পদেরও প্রয়োজন হয়। এই কারণেই তিনি নজর দেন সেই সময়কার অন্যতম ধনী বাণিজ্য কেন্দ্র সুরাটের দিকে, যা ছিল মুঘল সাম্রাজ্যের সবচেয়ে সমৃদ্ধ বন্দর নগরী। সেখানেই আরব, পারস্য, ইংরেজ এবং পর্তুগিজ ব্যবসায়ীরা বাণিজ্য করত এবং প্রতি বছর মুঘলদের বিপুল পরিমাণ কর দিত। ১৬৬৪ সালের জানুয়ারিতে শিবাজী মহারাজ সুরাটে অভিযান চালান। এই অভিযানে তিনি শুধু নগদ অর্থই নয়, বিপুল পরিমাণ সোনা, রূপো এবং অন্যান্য মূল্যবান সম্পদ অর্জন করেন, যার মূল্য সেই সময় প্রায় ১ কোটি টাকা ছিল। এবার ঔরঙ্গজেব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন যে
ছত্রপতি শিবাজী মহারাজকে পরাজিত করা মোটেও সহজ নয়, তাই তিনি তার সবচেয়ে বিপজ্জনক এবং কৌশলী চালটি চালেন। ১৬৬৫ সালে তিনি আম্বরের রাজা ও তার সবচেয়ে বুদ্ধিমান সেনাপতি মির্জা রাজা জয়সিং প্রথমকে বিশাল সেনাবাহিনী সহ শিবাজী মহারাজকে বন্দী করার উদ্দেশ্যে পাঠান। এরপর শুরু হয় শিবাজী মহারাজ ও জয়সিংহের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ। এই যুদ্ধেই পুরন্দর দুর্গ রক্ষা করতে গিয়ে মহান বীর মুরারবাজি দেশপাণ্ডে শহীদ হন। তার অতুলনীয় বীরত্ব দেখে জয়সিং নিজেও বিস্মিত হয়ে পড়েছিলেন। এই সময়ই জয়সিং শিবাজী মহারাজের শক্তির অন্যতম প্রধান স্তম্ভ পুরন্দর দুর্গকে চারদিক থেকে ঘিরে ফেলেন। মির্জা রাজা জয়সিং প্রথমের সেনাবাহিনী আশেপাশের গ্রাম ও খাদ্য সরবরাহ ধ্বংস করতে শুরু করে, যাতে ছত্রপতি শিবাজী মহারাজ বুঝতে পারেন যে এই যুদ্ধ যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে সাধারণ মানুষ অনাহারে মারা যাবে। শিবাজী মহারাজ উপলব্ধি করেছিলেন যে কখনো কখনো সামনে এগিয়ে যাওয়ার জন্য সাময়িকভাবে পিছিয়ে আসাও প্রয়োজন। তাই বাধ্য হয়েই তিনি জয়সিংহের সঙ্গে পুরন্দর সন্ধি সম্পাদন করেন। কথিত আছে এই সন্ধির শর্ত অনুযায়ী তাঁকে তার জয় করা ৩৫টি দুর্গের মধ্যে ২৩টি দুর্গ মুঘলদের হাতে তুলে দিতে হয়েছিল এবং ঔরঙ্গজেবকে ৪ লক্ষ হুন ক্ষতিপূরণ হিসেবেও দিতে হয়। এর পরিবর্তে মির্জা রাজা জয়সিং প্রথম প্রতিশ্রুতি দেন যে মুঘল দরবারে শিবাজী মহারাজকে তার প্রাপ্য সম্মান দেওয়া হবে এবং বিজাপুর সালতানাত থেকে কর সংগ্রহের অধিকারও তাকে দেওয়া হবে। একই সঙ্গে তিনি শিবাজী মহারাজকে ঔরঙ্গজেবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আগ্রায় যেতে রাজি করান। ১৬৬৬ সালের ৫ মার্চ ছত্রপতি শিবাজী মহারাজ তার জ্যেষ্ঠ পুত্র সম্ভাজিকে সঙ্গে নিয়ে আগ্রায় পৌঁছান ঔরঙ্গজেবের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে। কিন্তু সেখানে পৌঁছানোর পর প্রতিশ্রুত সম্মান দেওয়ার পরিবর্তে ঔরঙ্গজেব তাকে অপমানিত করেন এবং পরে তার পুত্র সম্ভাজি সহ গৃহবন্দী করে রাখেন। এই পরিস্থিতিতে অনেক বড় যোদ্ধাই হয়তো সাহস হারিয়ে অস্ত্র ফেলে দিতেন, কিন্তু ছত্রপতি শিবাজী মহারাজ ছিলেন এমন এক স্বাধীনচেতা বীর যাকে কোনো খাঁচায় বন্দী করে রাখা সম্ভব ছিল না। শিবাজী মহারাজ বুঝতে পেরেছিলেন যে ঔরঙ্গজেব তাঁকে আগ্রায় জোরপূর্বক বন্দী করে রাখতে চায়, তাই তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে নিজের পরিকল্পনা শুরু করেন। হঠাৎ করেই তিনি আনন্দিত থাকার ভান করতে শুরু করেন এবং তার পাহারায় থাকা মুঘল সৈন্যদের সঙ্গে হাসিঠাট্টা ও বন্ধুত্বপূর্ণ আচরণ করতে থাকেন। এমনকি তিনি বলতে শুরু করেন যে আগ্রা শহরটি তার খুব পছন্দ হয়েছে। কয়েকদিন পরে শিবাজী মহারাজ ঔরঙ্গজেবের কাছে বার্তা পাঠান যে তিনি তার মা ও স্ত্রীকে আগ্রায় নিজের কাছে আনতে চান। এই সমস্ত আচরণ ও দাবিতে ঔরঙ্গজেব সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে পড়েন। তিনি ভাবতে শুরু করেন যে শিবাজী মহারাজ এখন আর পালানোর কথা ভাবছেন না এবং সবকিছু মেনে নিয়েছেন। এরপর ছত্রপতি শিবাজী মহারাজ তার পরবর্তী চালটি চালেন। তিনি পাহারাদারদের জানান যে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন, তাই তাকে যেন বিরক্ত না করা হয়। এরপর পুণ্য অর্জনের নামে তিনি প্রতিদিন সন্ধ্যাবেলায় সাধু সন্তদের জন্য ফল ও মিষ্টি ভর্তি ঝুড়ি পাঠাতে শুরু করেন। প্রথম দিকে পাহারাদাররা প্রতিটি ঝুড়ি ভালোভাবে তল্লাশি করত, কিন্তু বহুদিন ধরে কিছু অস্বাভাবিক না পাওয়ায় তারা ধীরে ধীরে সেই ঝুড়িগুলি পরীক্ষা করা বন্ধ করে দেয়। ঠিক এই সুযোগকেই কাজে লাগান শিবাজী মহারাজ। ১৬৬৬ সালের আগস্ট মাসে একদিন তিনি ও তার পুত্র সম্ভাজি আলাদা আলাদা ফলের ঝুড়ির ভিতরে লুকিয়ে সাধুদের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়া ঝুড়িগুলোর সঙ্গে গৃহবন্দিত্ব থেকে বেরিয়ে যান। পাহারাদাররাও এটিকে প্রতিদিনের স্বাভাবিক রীতি ভেবে ঝুড়িগুলি পরীক্ষা করার প্রয়োজন মনে করেনি। অনেক ঘণ্টা পরে যখন তাদের কক্ষ থেকে কোনো নড়াচড়া দেখা গেল না, তখন পাহারাদারদের সন্দেহ হয়। তারা ভিতরে গিয়ে দেখে সেখানে ছত্রপতি শিবাজী মহারাজ নেই। যখন সেখানকার প্রধান ফালাত খান এই খবর ঔরঙ্গজেবকে জানান, তখন সে বিস্ময়ে বলে ওঠে, জাদু জাদু, শিবাজী অদৃশ্য হয়ে গেছে। আমি জানি না সে আকাশে উড়ে গেছে নাকি মাটির নিচে চলে গেছে। ঔরঙ্গজেব হতবাক হয়ে যান এবং প্রবল ক্রোধে চারদিকে সৈন্য পাঠান শিবাজী মহারাজকে ধরার জন্য, কিন্তু তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়।